দেখুন, বিজেপি যেটা কমিশন ওদের দলদাস এজেন্ট দালালগুলোকে টার্গেট করে দিয়েছিল 1 কোটি বাদ দিতে হবে, 2 কোটি বাদ দিতে হবে, সে তো সম্ভব হচ্ছে না। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি পার্সন টু পার্সন পাশে দাঁড়িয়েছে। এবার যারা মৃত বা যারা স্থানান্তরিত সে তো বাদ যাবে, স্বাভাবিক। কিন্তু এই যে একদম টার্গেট করে বৈধ ভোটারদের বাদ দেওয়ার খেলা খেলছে, এটা একটা গভীর চক্রান্ত। বলছে অনেকে আসতে পারেনি, খোঁজ নিতে হবে কারা আসতে পারেননি। এমন অনেক অত্যন্ত কঠিন সময়ে থাকা পরিযায়ী শ্রমিক থাকতে পারেন, কিভাবে আসবেন তারও তো একটা খরচা আছে। যেখানে কাজ করেন সেখান থেকে ছুটি পাওয়ার সমস্যা আছে। ফলে এগুলো তো দেখতে হবে। যে আমি একটা ফতোয়া দিলাম আসতে হবে, এগুলো তো সব বাদ দেওয়ার কলকাঠি। এই যে হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর কাল যেটা বাংলার বাড়ির বৈধ কাগজ দেখানো যাবে না, গ্রহণযোগ্য হবে না, এগুলো তো সমস্ত এই ধরনের মিসম্যাচ। বলতে তারা কি বোঝাচ্ছেন? বাবা চট্টোপাধ্যায়, ছেলে চ্যাটার্জি। বাবা হয়তো লেখেন JEE, ছেলে লেখে JI। মিসম্যাচ। কারুর নামের মাঝখানে কুমার কেউ ব্যবহার করেছেন, কোনোদিন ব্যবহার করেননি। মিসম্যাচ। ফলে যে কোনো ছুতোয় বৈধ ভোটারদের নাম কাটতে নেমেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের দলের কর্মীরা বাড়ি টু বাড়ি আমরা খতিয়ে দেখব। পরবর্তী সিদ্ধান্ত আমাদের দলীয় নেতৃত্ব যথাযথভাবে নেবেন। একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। 7 ইয়ারকে এবার সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। 13 রাজ্যের মধ্যে, মানে রাজ্যকে নির্দেশ দেওয়ার পরেও কমিশন নিজেই ইয়ারদের সাসপেন্ড করলো। এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো বিজেপির দলদাস। তারা একটা আতঙ্ক তৈরি করতে চাইছে, তারা একটা হুমকির বাতাবরণ তৈরি করতে চাইছে। এত বড় রাজ্য, এত সংখ্যক ভোটারের উপর এত সংখ্যক ভোটকর্মী কাজ করেছেন, সেখানে হঠাৎ টার্গেট করে করে বিজেপি যাদের বলে দিচ্ছে তাদেরকে দিয়ে এই ধরনের একটা বাতাবরণ। আর বিজেপি নেতারা বক্তৃতা করছেন, বিহারে এতজনকে জেলে ভরেছি, অমুককে এই করেছি। অর্থাৎ ওনাদের মর্জি মতো নাম বাদ দিতে হবে, মানুষকে হ্যারাস করতে হবে, মৃত্যুর মিছিল উপহার দিতে হবে বাংলাকে, না হলেই তারা এই ধরনের করছেন। বাকিটা কেস টু কেস খতিয়ে দেখছে। বলছি, এই যে হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর নতুন যে নোটিফিকেশন কালকে আপনারা বলেছেন, কিন্তু এর বিরুদ্ধে কি কমিশনে যাওয়া, সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো সিদ্ধান্ত? এই বিষয়টা আমাদের দলের নেতৃত্ব দেখছেন। দেখুন, একটা হিয়ারিংয়ের প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ বলা হচ্ছে যে আমরা বাংলার বাড়ি বা এই ধরনের যেগুলি আছে তার বৈধ কাগজ আমরা গ্রহণযোগ্য বলে মনে করব না। মানেটা কি? মানুষ তো দিয়েছেন। সুপ্রিম কোর্টের অর্ডার যেটা ছিল 19শে জানুয়ারি, সেটার ক্লারিফিকেশনও ওনারা নিজেদের মতো করে করেছেন। আরে 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডার, আর তুমি 16ই ফেব্রুয়ারি গিয়ে বলছো আমরা ওটা মানি না। মানুষ আপলোড করেছেন, হিয়ারিং শেষ হয়ে গেছে, এবার বলছো মানি না। এটা তো বিজেপির নির্দেশে এই দলদাসপনা চালাচ্ছে। অন্য রাজ্যে তোমরা যেটা করছো না বাংলায় এসে করছো। অন্য রাজ্যের জন্য এক নীতি, বাংলার জন্য এক নীতি। আমাদের দল, আমাদের নেতৃত্ব পুরো দিকটা পর্যালোচনা করছেন, খতিয়ে দেখছেন কী কী ব্যবস্থা নেওয়া যায়। দোলযাত্রার পর এবার বিজেপির রথযাত্রা। আজ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হচ্ছে। দিলীপ ঘোষ বলছে এটা একটা জনসংযোগ করে মানুষের কাছে পৌঁছানোর, মানে এক প্রকার নির্বাচনী প্রস্তুতি। হ্যাঁ, দেখুন, ওটা ওনাদের বিদায় যাত্রা, ওনাদের আর রথযাত্রা নয়, ওটা ওনাদের বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে মানুষের সঙ্গে জনসংযোগটা সারা বছরে শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকার ভরসা। এরা বাংলার টাকা দেবে না, 100 দিনের টাকা দেবে না, আবাসের টাকা দেবে না, 1,96,000 কোটি টাকা বকেয়া দেবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্যের কোষাগার থেকে টাকা দিতে হবে গরিব মানুষকে। এরা CBI EDর পলিটিক্স করবে, বাংলাকে মেলাইন করবে, এরা বাংলা ভাষাকে অপমান করবে, বাংলার মনীষীদের অপমান করবে, বাংলা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর এবার অস্তিত্বের সংকট, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। ফলে বাংলার মানুষ এদের টোটালি রিজেক্ট করবেন। এই গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি
সংগঠনহীন বঙ্গবিরোধী বিজেপি যারা BLA 2 পর্যন্ত দিতে পারে না, তাদের আবার রথযাত্রা, গরুর গাড়ির হেডলাইট। যুবসাথী নিয়ে আপনারা যথেষ্ট সাড়া পেয়েছিলেন বলে আপনারা বলছিলেন, এবার দেখা যাচ্ছে সেই যুব সমাজকে টার্গেট করে বিজেপি কর্মসূচি নিচ্ছে যুবদের আড্ডা। আমি একটা জিনিস একটা কথা বলি, পরিষ্কার কথা, এই যে যুব সাথী সারা পড়েছে, বাংলায় বিপুল চাকরি হচ্ছে, বিপুল কর্মসংস্থান হচ্ছে, সারা দেশে বেকারত্ব বাড়ছে, বাংলায় কর্মসংস্থান বাড়ছে, কিন্তু তার মধ্যেও যুবদের একটা খরচা থাকে, যারা এখনও পুরো চাকরি পায়নি, নানা ধরনের যাতায়াত, ফর্ম পরীক্ষা দেয়া, সেখানে অভিভাবকের মতো মমতাদি পাশে দাঁড়িয়েছেন, সবাই সাড়া দিচ্ছেন, বিজেপির গাত্র দেওয়া হচ্ছে। এবার তো তোমরা তো বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিলে, তো 14 থেকে 26, 12 বছর 24 কোটি চাকরি কই? উল্টে কেন্দ্রের আর্থিক নীতিতে আরও বেকার তৈরি হচ্ছে। আর যুবদের আড্ডা বিজেপি যদি বলে, যাদের লোক নেই, যারা BLA 2 দিতে পারে না, BLA 2 নিয়ম ছিল বুথের কর্মীকে সেই বুথের BLA 2 হতে হবে। বিজেপির নিজের পাড়ায় লোক নেই, এই কমিশনকে দিয়ে তারপরে বাইরের ছেলেদের অ্যালাউ করিয়েছে। যাদের নিজের পাড়ায় লোক নেই, বুথে লোক নেই, তারা কিসের আড্ডা করবে? ওই ট্যাক্সি করে গিয়ে 4টে লোক এক চায়ের দোকানে বসে ছবি দেবে কয়েকটা এলাকায়, এই তো। এর সঙ্গে পাড়ার মানুষের কোনো সম্পর্ক নেই। যুবসাথী যেটা বলছেন, তাহলে কি আদতে রাজ্যের শিক্ষিত বেকারদের যে পরিসংখ্যান, যুবসাথী বলতে কি শিক্ষিত বেকারদের এই পরিসংখ্যানটাই কি তুলে উঠছে না? মানে যেটা বলা হচ্ছে বেকারত্ব কমেছে বা যেটাই কমেছে সেটাকে একটু বেকারত্ব 100% কমেছে। পশ্চিমবঙ্গটা তো আর ভারতবর্ষের বাইরে নয়। ভারতবর্ষে যেভাবে বেকারত্ব বাড়ছে আর পশ্চিমবঙ্গে বেকারত্ব কমছে, ভারতবর্ষে কর্মসংস্থান কমছে আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের হার আর মাথাপিছু আয়ের হার বাড়ছে। কিন্তু পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের বাইরে নয়, ভারত সরকারের আর্থিক নীতির বিপদটা সব জায়গাতে পড়ছে। কি সেখানে যখন এখানে চাকরি এবং কর্মসংস্থান বাড়ছে পশ্চিমবঙ্গে, এখনও যারা পায়নি তাদের যাতে কিছুটা সুবিধা হয়, কিছু হাত খরচা, কিছু নানা ইয়ের খরচা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন, এ তো ভালো কথা। এবং যারা এই জ্ঞানের কথা বলছেন তারা বুঝতেও পারছেন না যারা আসল উপকৃত তারা কতটা উপকার পেলেন, সেটা তো আপনারা আগামী দিন অনুভব করবেন। আগামীকাল রাজ্যে অমিত শাহ আসছেন, মায়াপুরে যাচ্ছেন। দিলীপ ঘোষ বলছে আমরা সেকুলারিজম দেখাই না, মায়াপুরে যাওয়ার তো সবার অধিকার আছে, আমরা হিন্দু বলতে লজ্জা পাই না। কেন লজ্জা পাবো? এসব দিলীপ ঘোষদের বড় বড় কথার, অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন, ভোটের পর দেখা যায় না। এই হিসেব করে দেখুন না, অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন, পঞ্চায়েতের আগে কি বলেছেন, 24-এর আগে কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন, এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন, আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। আপনি প্রতীকুর রহমানের চিঠি পোস্ট করেছেন, শতরূপ ঘোষ বিদ্রুপ করছে যে আপনার পুরোনো কথা তুলে, এবং পাশাপাশি দাঁড়িয়ে আরেকটা জল্পনা ছড়িয়েছে, দুটো পোস্ট একসঙ্গে, সেটা হচ্ছে প্রতীকুটাকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, শুধু যোগ দেওয়া না, অনেকেই দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো একটা সিট থেকে ক্যান্ডিডেট হচ্ছে। আমি এ ধরনের কোনো কিছু জানি না, আমি বলতেও পারবো না। প্রতীকুর রহমান ছেলেটির সঙ্গে আমার কোনো আলাপ নেই, আমি ওনাদের মুখেই শুনি ছেলেটি খুব ডেডিকেটেড সিপিএমের বা যে সংগঠন করে রাজনৈতিক কর্মী হিসেবে খুব ডেডিকেটেড এবং গ্রাউন্ড লেভেলে কাজ করেন। আমি শুনেছি, আমার সঙ্গে কোনো আলাপ নেই। তাদের সঙ্গে আমাদের আদর্শগত মত পার্থক্য, উনি যে দলটা করে এসছেন, যা যা বলেছেন সেগুলো আমাদের সঙ্গে আইডিওলজিক্যালি, কিন্তু উনি ওই বায়োলজিক্যালি ফেরেববাজ মিডিয়া নির্ভর যে ছাত্র যুব ওদের একটা তৈরি হয়েছে, সেই শ্রেণীটায় এই প্রতিকূলরা পড়ে না। হতে পারে তারা আমাদের সমালোচক, আমাদের বিরোধী, ফলে উনি তারপর কি করবেন না করবেন হয়তো দলেই থাকবেন। উনি তো একবারও বলেননি আমি দল ছেড়ে চললুম, ফলে এই নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। আর এর মাঝখানে ওদের বায়োলজিক্যাল ফেরেববাজ একটা শ্রেণী আছে যাদের এলাকায় দেখা যায় না। প্রতিকূলরা এলাকায় বাড়ি বাড়ি ঘোরে, আর এরা মুখে চুন পাউডার মেখে এরা শুধুমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় থাকে, তার বাইরে যে খুঁজেও পাবেন না। সেই সমস্ত বায়োলজিক্যাল ফেরেববাজ কি বললো না বললো, ওরাই তো প্রতিকূলদের কাছে ওরাই তো সমস্যা, আমাদের কি? আমরা তো অন্য দল করি। যারা প্রকৃত মানে সিপিএমটা মুছে গেছে, শুয়ে গেছে, উঠে গেছে,
তার মধ্যেও যারা একটা নীতি আদর্শ ধরে, হতে পারে তাদের সঙ্গে আমাদের বায়োলজিক্যাল ব্যাটেল আছে, হতে পারে প্রতিকুর রহমানদের যে বিশ্বাস, যে পথ, সেটার সঙ্গে আমাদের মতপার্থক্য, কিন্তু তা একজন যে কোনো দলের একজন রাজনৈতিক কর্মী, তারা একটা ডেডিকেটেড রাজনৈতিক কর্মী হিসেবে ছিলেন। চোখের সামনে যদি দেখেন যে কেউ একটা বুর্জোয়া শ্রেণীর মানসিকতা দেখাচ্ছে, লাক্সারিয়াস গাড়ি কিনছে, মুখে পাউডার মেখে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে এবং এক পরিচালকের চটি চেটে বেড়াচ্ছে, তো তাদের ফ্রাস্ট্রেশন হবে না? শেষ প্রশ্ন দাদা, গত 1.5-2 বছর ধরে বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতি ছিল। বাংলা যেহেতু পশ্চিমবঙ্গ যেহেতু পাশে একদম আমাদের আর থ্রেট ছিল, যারা আড়াই দশক এই যে সিপিএম এর যে মানে বায়োলজিক্যাল ফেরেববাদ যে ক্লাসটা, তারা এইটুকু বলুক গতবার তারা যে সিটে দাঁড়িয়েছে এবারও সেই সিটে দাঁড়াবে, এই শব্দটা শুধু বলুন। ফেসবুকে থাকবো, টিভিতে থাকবো, টুইটারে থাকবো, লাইকে দৌড়ে যাব, মনিটাইজ করব, শুধু কোন এলাকার কোন বুথটায় আমি জিতবো সেটা আমি জানি না। তো এই জন্যে এই লজিক্যাল ফেরেববাজদের নিয়েই প্রতিকূলদের পার্টির মধ্যে সমস্যা। আচ্ছা, সেটা হচ্ছে ইউনুস, একটু বাংলাদেশ প্রশ্ন করছি। বলছি, আড়াই দশক পর একদিকে বিএনপি ক্ষমতায়, আর 2 বছর ধরে একটা বলবো না সেভেন সিস্টার্সকে পৃথক করার, সেভেন সিস্টার্সকে পৃথক করার একটা বার্তা দিয়েছে, ভারত বিদ্বেষ, বিদায় ভাষণ। আমি যেহেতু এটা একটা আলাদা দেশ, ওদের মধ্যে নানা রকম মতপার্থক্য থাকে, এটা কেন্দ্রীয় সরকারের মূলত ব্যাপার, আর আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। 2 জেলার 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের স্ট্যাটাস জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সিও দপ্তর থেকে জেলা শাসকদের 2বার রিমাইন্ডার দেওয়া হয়। নির্বাচন কমিশন বিজেপির দালাল এজেন্ট, বিজেপির শাখা অফিস, ওদের গণসংগঠন, ফলে ওরা ওই মতো ওদের বিজেপি যা বলে ওরা তাই করে। প্রশাসন ব্যবস্থা না নিলে তো এবার খোদ কমিশন ব্যবস্থা নিতে পারে এইটা নিয়ে। যদি যদি প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো এবার খোদ কমিশনই ব্যবস্থা নিতে পারে এইটা নিয়ে। কমিশন তো বিজেপির দালাল, বিজেপির কথা মতো চলছে। আমি আবার ফিরে আসছি যে সিপিএমের যে বায়োলজিক্যাল ফেরেববাজ সেকশনটা, তাদের হিম্মত হচ্ছে না কেন মিডিয়ায়, আরে আমাকে কেউ অ্যাটাক করলো, আরে ভাই তুই ভেবে দেখ, চিঠিটা আমার কাছে এলো কি করে, তোর পার্টির চিঠি, এটাই প্রশ্ন তুলেছে অলরেডি। তোমার পার্টির চিঠি আমার কাছে এলো কি করে? ফলে আমি এই বায়োলজিক্যাল ফেরেববাজদের আমি একটা কথা বলি, কই এতগুলো কথা মিডিয়ার সামনে আমরা মনে করি যে এটা আমাদের এই মুহূর্তে এটা একটা নীতির লড়াই অমুক। আরে ভাই, তোমাদের সমসাময়িক বন্ধুবান্ধব হিম্মত হচ্ছে না তার বাড়ি গিয়ে বলা তুমি কেন অভিমান করেছো? মুরদ নেই, সাহস নেই, কারণ ওদের বিরুদ্ধেই, ওদের বিচ্যুতির বিরুদ্ধেই প্রতিকূলদের লড়াই। যারা এই বলছে আমাদের দলের নেতৃত্ব আছেন, তারা এই বিষয়টা বলবেন। আরে ভাই, তোরাও তো নেতৃত্বে, তোমরাও তো কেউ না কেউ কোনো কমিটিতে আছো, কোনো না কোনো পদে আছো। তোমাদের হচ্ছে না যে আমাদের একজন হুমায়ুন, আমাদের যখন সে একটা দরকার নিয়ে আমার কাছে এসেছিল, আমরা আলোচনা করেছি, সেটা করা সম্ভব হয়নি, কিন্তু আমরা বসেছিলাম এবং হুমায়ুনের সঙ্গে কথা বলতে তো তিনি এইসব করার আগে তার কোনো সাংগঠনিক বিষয় নিয়ে এসেছিলাম। এই যে ছাত্রছাত্রীরা, বহু পরীক্ষার্থী, আপনারা সাক্ষী, তারা দলে দলে আমার কাছে আসে, আমি সাধ্যমতো এটা কখনো শিক্ষামন্ত্রীকে, কখনো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ইনফর্ম করি, যেটুকু কাজ। তো প্রতিকূল তো ওদের একজন অন্যতম শীর্ষ নেতা, তো তার যদি কোনো সমস্যা বা অভিমান হয়ে থাকে, যারা এখানে অন্য লোককে কাঠিবাজি করে, এই জন্য বলি আমি এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ফেরেববাজ। ও মিডিয়ার সামনে কি করছে? ওর তো যাওয়া উচিত প্রতিকূলের কাছে, ভাই তোর কি সমস্যা বল, যে কী সমস্যা, আমরা তো বসে আমরা সব সমসাময়িক বন্ধুবান্ধব আমরা সব ঠিক করে নিতে পারি। এদের তো মুরদ হচ্ছে না গিয়ে নিজেদের বন্ধুদেরকেও ঠিক করা। নবীনদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে না, এটা সমস্যা হচ্ছে, এটা কালচারের সমস্যা। একদিকে নীতিহীনতা, আর একদিকে বর্তমান সিপিএমের শাসক গোষ্ঠীর কিছু লোক নিজেদের একটা ওই বায়োলজিক্যাল ফেরেববাজ গ্রুপ তৈরি করেছে, যাতে যারা ডোর টু ডোর এখনও এই ডুবে যাওয়া সিপিএম নিয়েও স্বপ্ন দেখে যারা কাজ করছে, তাদেরকে ডিপ্রাইভ করে রাখছে। একদল শুধু মিডিয়ায় ভেসে থাকবো, আর যারা লবি করে পদ পাবো আর বারবার হারবো। আর এই যারা গ্রাউন্ডে কাজ করছে, তারা সেই জায়গাটাতে নীতিগত প্রশ্ন থেকে তাদের কাজের স্পেস তারা কোথাও একটা
অসুবিধা করেছে। আমি মানে মানে সেটা প্রতিকূল একটা সিম্বল, প্রতিকূলের সঙ্গে আমার আলাপ নেই, প্রতিকূল একটা সিম্বল। তো সেইটা থেকেই ধরে নিতে হবে যে ওর ভেতরে কি চলছে, ওদের বিস্তারিত এক্ষুনি বলে দিতে পারি। আরে কি বলছে, আমি তো বেসিক্যালি সাংবাদিক ছিলাম, কারা বলছে? সিপিএমের চয়ন বাবু একটা পোস্ট করেছেন, ভাবতে অবাক লাগে আমার দলের অনেকে এখনও কুণাল ঘোষকে বিশ্বাস করেন। আরে আমি যদি মনে করি আপনার সেক্রেটারিয়েট মিটিং শেষ হবে, সবাই অফিস থেকে বেরোবে, 10 মিনিটের মধ্যে আমি পোস্ট করে দেবো কী কী আলোচনা হয়েছে। আপনার রাজ্য কমিটির মিটিংয়ে কী আলোচনা হবে আমি 5 মিনিটের মধ্যে পোস্ট করে দেবো। করি না। কুণালদা, ভোট কুশলী অবস্থা আইপ্যাকের সার্ভে রিপোর্ট বড় ভূমিকা 26-এর ক্যান্ডিডেট বা নির্বাচনের আগে, তার আগেও মানে ভোট আবেদনের জন্য বাক্স করালো, সেটা শুধুই কি আনুষ্ঠানিক নাকি কোনো কৌশল? এ নিয়ে দলের বিষয়ে কোনো মন্তব্য করবো না। আচ্ছা, মালদার গ্রামে গ্রামে এখন সক্রিয় মিল, ছোট ছোট যোগদান সভায় বড় বড় ভাঙন ধরাচ্ছে তৃণমূলে, একদিকে আইএসএফ একদিকে হুমায়ুন প্রতিকুর রহমান ছেলেটি আমি যেটুকু দেখেছি তার সঙ্গে আমার আদর্শগত মত পার্থক্য আছে, একদম আদর্শ। মানে আমি যে দলটা করি সেটা প্রতিকুর রহমান তার সমালোচনা করেন, আবার তিনি যে দলটা করেন আমি তার সমালোচনা করি। কিন্তু প্রতিকুরকে দেখে আমি মনে করি যে ও যদি মার্ক্সবাদে বিশ্বাস করে, ওকে যদি ফ্রিতেও কেউ 22 লাখ টাকার গাড়ি দেয়, প্রতিকুর রহমান চলবে না, ওর গা গুলাবে। সেই সব জায়গা থেকে তো প্রবলেম। আমি